পুলিশ ফাইল। বাচ্চার কান্নার আওয়াজ না? হ্যাঁ, এই রুম থেকেই তো আসছে মনে হয়। হ্যাঁ, বাচ্চারই কান্নার আওয়াজ, কিন্তু এত কাঁদছে কেন? স্যার, ম্যাডাম, হ্যালো। হ্যালো। হ্যাঁ স্যার, আমি অমিত বলছি। আপনি কোথায়? আমি রাস্তায় আছি। কেন, কিছু দরকার নাকি? স্যার তাড়াতাড়ি আসুন, একটা বিপদ হয়ে গেছে। বিপদ? কিসের বিপদ? স্পষ্ট করে বলো। 419 নম্বরের বোর্ডার মারা গেছে স্যার। সুইসাইড মনে হয়। সুইসাইড? কিভাবে? জানি না স্যার, আমি ওই খালি রুমগুলো চেক করছিলাম থার্ড ফ্লোরে। একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনে আমি যাই ওই 419 নম্বর রুমে। গিয়ে দেখি মানে ম্যাডাম খাটের উপর শুয়ে রয়েছে, একদম ডেড স্যার। আর বাচ্চাটা পাশে বসে কাঁদছে। আপনি তাড়াতাড়ি আসুন স্যার। ওনার হাজবেন্ড কোথায়? দেখতে পেলাম না, আশেপাশেও নেই স্যার। আর রুমে তো নেই। আপনি তাড়াতাড়ি আসুন স্যার। আমি এক্ষুনি আসছি। তুমি ওনার হাজবেন্ডকে খোঁজো, হাজবেন্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো ইমিডিয়েটলি। ঠিক আছে স্যার, ঠিক আছে। আসুন আসুন স্যার, আমি ফোন করেছিলাম আপনাদের। আপনি? আমি প্রদীপ চৌধুরী, এই হোটেলের মালিক। আমার থার্ড ফ্লোরের 419 নম্বরের বোর্ডার সুইসাইড করেছে স্যার। সুইসাইড? কিভাবে? আপনি দেখবেন, চলুন। আমরা বডিতে হাত দিইনি, ওই দেখতে পেয়ে আমাকে খবর দিচ্ছে স্যার। হ্যাঁ স্যার, আমি প্রথম বডিটা উপরের রুমে দেখেছিলাম। আচ্ছা, তো ঘরে কি উনি একা ছিলেন না সঙ্গে অন্য কেউ ছিল? ছিল স্যার, উনি, ওনাদের বেবি, ওনার হাজবেন্ড, তিনজনেই ছিল। মানে যখন চেক ইন করে আর কি। যদিও ওনাদের বাচ্চাটাকে আমরা একটু গেস্ট রুমে দেখে দিচ্ছি, খুব কাঁদছিল স্যার। কিন্তু ওনার হাজব্যান্ডকে আমরা কিন্তু আর দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ আগে পর্যন্ত ছিলেন আর কি। আর ওনার যে নাম্বারটা আমাদের এখানে দেওয়া ছিল আর কি, সেটাতে ও সুইচ অফ বলছে আর কি। আচ্ছা, স্ট্রেঞ্জ। তাহলে চলুন একটু বডিটা দেখি। আসুন আসুন চলুন। এই দেখুন। বডিটা দেখে তো সুইসাইড বলে মনে হচ্ছে না, এটা তো পরিষ্কার মার্ডার। তা তুমি কি বলো পাল? হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। এ তো গলায় শাড়ি দিয়ে ফাঁস দেওয়া হয়েছে স্যার। তুমি ঠিকই বলেছো পাল। তুমি একটা কাজ করো, বুঝলে, তুমি এই ঘরটা খুব ভালোভাবে চেক করো। আচ্ছা। আর বডিটাকে ইমিডিয়েটলি পোস্টমর্টমে পাঠাও। আমি ততক্ষণ একটু রেজিস্টারটা দেখে আসছি। আচ্ছা, আপনাদের রেজিস্টারে এদের নাম ঠিকানাটা লেখা আছে নিশ্চয়ই? হ্যাঁ আছে স্যার। অ্যাড্রেস প্রুফটা নিশ্চয়ই দেখেছেন? মানে চেকিংয়ের সময় আপনার ওই আই কার্ডটা যেটা রেখেছেন আপনারা? না মানে স্যার, ওনারা সঙ্গে করে আইডেন্টিটি প্রুফ কিছু আনেননি। আই কার্ড না থেকে আপনি কি করে বুঝলেন যে ওনারা যে নাম আর অ্যাড্রেসটা দিয়েছে সেটা সঠিক? আপনাদের থানা থেকে বারবার ইনফর্ম করা হয় যে উইদাউট প্রুফ আপনারা কাউকে কোনো ঘর দেবেন না। আপনাদের হুঁশ থাকে না বলুন? ভুল হয়ে গেছে স্যার, আসলে ওনাদের দেখে সেরকম কিছু মনে হয়নি তাই। তাই? মানে মুখে লেখা থাকে ক্রিমিনাল বলে? সরি স্যার, আমি এবার থেকে ব্যাপারটা নিজে দেখব। দেখলেই ভালো। আচ্ছা, আপনাদের হোটেলে দেখলাম অনেক সিসিটিভি আছে, তো সেগুলো কাজ করে নাকি শুধু এমনি? না স্যার, সব ওকে আছে। আপনি একটা কাজ করুন, আর সকাল থেকে এখন পর্যন্ত এই সিসিটিভির ফুটেজগুলো আমাকে একটু দেখান। ঠিক আছে, আসুন। চলুন।
গত 8ই মে 2019 ডানকুনির নিশিতা লজে পাওয়া যায় বছর 26-এর রিঙ্কি পালের গলায় ফাঁস লাগা মৃতদেহ। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের ধারণা সুইসাইড হলেও সত্যি কি এটি একটি আত্মহত্যা ছিল নাকি হত্যা? কি ঘটেছিল সেদিন? কে ছিল এই রিঙ্কি পাল? কি উঠে এসেছিল পুলিশের তদন্তে? হোটেলের মালিক এবং কর্মচারীদের বয়ান ছিল যে রিঙ্কি পাল তার স্বামীর সাথে এই হোটেলে উঠেছিল। তাহলে কি রিঙ্কির স্বামী সুবোধ এই হত্যাকাণ্ডের জন্য দায়ী? পুরো ঘটনাটা জানতে গেলে চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। ফিরে যাওয়া যাক কয়েক বছর আগে, যখন রিঙ্কির সাথে তার স্বামী সুবোধ সাহার সদ্য বিয়ে হয়েছিল। সব কেমন যেন তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? এই সেদিন তোমায় দেখতে গেলাম আর আমাদের বিয়ে হয়ে গেল। এই, তুমি খুশি তো? প্রথম প্রথম একটু অসুবিধা হবে, নতুন বাড়ি, নতুন লোকজন। তবে তোমার কোনো অসুবিধা হলেই কিন্তু আমায় বলবে। এই, তুমি কি কিছুই বলবে না? তখন থেকে তো আমি একাই কথা বলে যাচ্ছি। আমি কি বলবো? যা বাবা, সেটাও কি আমি বলে দেবো নাকি? সত্যি তুমি না খুব লাজুক। আচ্ছা, তুমি খুশি তো আমাকে বিয়ে করে? হ্যাঁ। আচ্ছা, আমরা বাড়ি কবে যাব? কালকে? মা তো তাই বললো। তবে ওটা কিন্তু এখন আর তোমার বাড়ি না, এটাই তোমার বাড়ি। ওটা তোমার বাপের বাড়ি। তবে কালকে গেলেও পরশু আমাকে ফিরে আসতে হবে। পরশুই? কি করব বলো? আমার মতো জন খাটা লোকেদের কি আর বড় লোকদের মতো সুখ করা সাজে? কাজে না গেলে খাবো কি? কাজে গেলে তবেই তো রোজগার। এই, তুমি কি রাগ করলে নাকি? আচ্ছা, আমি নয় আর একটা দিন থাকবো। না না, একদিন থাকলেই হবে। আচ্ছা, তুমি এখন একটু বিশ্রাম করো, আমি যাই ওই ঠিকাদারের সঙ্গে একবার কথা বলে আসি। কিছু টাকা দেবে বলছিল। কি করছো? শোনো, ফেরার পথে একটু পাঁঠার মাংস নিয়ে এসো তো। ভাবছি রাতে মাংস রান্না করব। পাঠা? দাম জানো? শোনো, দাম যাই হোক, একদিন না হয় খেলাম। আর তাছাড়া এমনিতেও তো 9 মাসে 6 মাসে বাড়িতে মাংস রান্না হয়। রোজ রোজ এই ঝোল ভাত খেতে কারোর ভালো লাগে? তাই বলে পাঁঠা? তুমি কি পাগল হলে নাকি? ঠিক আছে, ফেরার পথে মুরগির মাংস কিনে আনবো, খেও। তোমাকে আমি কতবার বলেছি মুরগির মাংস খেতে আমার ভালো লাগে না, কিন্তু না, তুমি তো সেই মুরগির মাংসই আনবে। কেন গো, একদিন পাঠা গেলে কি হয় শুনি? একটু না হয় খরচাই হবে। আর তাছাড়া আমি তো তোমাকে রোজ রোজ বলছি না। তুমি তো জানো একদিন কাজে গেলে আমার কত টাকা রোজগার হয়। সেই টাকায় কি পাঁঠার মাংস খাওয়া যায় বলো? বউয়ের জন্য যখন এইটুকুনিও তুমি করতে পারবে না, তাহলে বিয়ে কেন করেছিলে আমাকে? আমি তো আর তোমার কাছ থেকে ঘন ঘন শাড়ি বা গয়না এগুলো চাইছি না। তুমি তোমার রোজগার জন্যই বিয়ে করেছিলে, আমি তো তোমায় জোর করিনি। তাহলে এখন কেন আমার রোজগার নিয়ে খোঁটা দিচ্ছ? কি? আমি খোঁটা দিচ্ছি? নিজের ইচ্ছের কথাও আমি বলতে পারবো না? কেন গো, আমি কি তোমার কেনা গোলাম নাকি? যখন তুমি যেটা বলবে সেটাই খেতে হবে, যখন যা বলবে সেটাই পড়তে হবে। দেখো, আমি তো এরকম কিছু বলিনি। তুমি কিন্তু শুধু শুধু ঝগড়া লাগাবার তাল করছো। হ্যাঁ, আমি তো শুধু ঝগড়াই করি। নিজের 1 পয়সা রোজগার করার মুরদ নেই, আবার বেশি বেশি কথা। আর আমি যদি কিছু বলতে যাই তখনই আমি ঝগড়া করছি। এই তোমার সঙ্গে আজে বাজে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। আমি কাজে গেলাম। প্রথম প্রথম রিঙ্কি আর সুবোধের সংসারে অল্প বিস্তর গোলমাল থাকলেও মোটামুটি ভালোই চলছিল। কিন্তু যত দিন যেতে লাগলো দুজনের মধ্যে অশান্তি বাড়তে শুরু করলো। তার পেছনে অর্থনৈতিক কারণ যেমন ছিল, তেমন ছিল তৃতীয় ব্যক্তির উপস্থিতি। ততদিনে ওদের একটি কন্যা সন্তানের জন্মও হয়েছে।
তবু ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি কিছুতেই থামছিল না। আরে বললাম তো চলে আসবো, কেন আমি কি একা আসতে পারি না নাকি? আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, আমি সময় মতন পৌঁছে যাব। তাড়াতাড়ি খেতে দাও, দেরি হয়ে গেছে। দিচ্ছি, তুমি আমাকে কটা টাকা দাও তো। টাকা? কেন? আমি মায়ের কাছে যাব, হাত খালি, তাই বলছি। পরশু দিন তো তোমায় কটা টাকা দিলাম, এর মধ্যেই খরচ করে ফেললে। না হলে কি আমি মিথ্যে কথা বলছি নাকি তোমাকে? শোনো, আমি খাবার বাড়ছি, তুমি টাকাটা বের করে নিয়ে এসো। আমার কাছে টাকা নেই, আর তাছাড়া এই কদিন আগেই তো বাপের বাড়ি থেকে ঘুরে আসলে, এখন আর না গেলেই হচ্ছে না? কি এমন জরুরি দরকার শুনি? ও, এখন আমি আমার নিজের বাপের বাড়ি কবে যাব সেটার অনুমতিও তোমার কাছ থেকে নিতে হবে? শোনো, আমার ইচ্ছে হয়েছে তাই আমি যাব, আর তাছাড়া তুমি আমাকে বাধা দাও আর কি? আমি তো বাধা দিচ্ছি না, কিন্তু এই যে দুদিন বাদে বাদে বাপের বাড়ি যাওয়ার নাম করে বেরোচ্ছ, এক গাদা টাকা খরচ করছো, সেই টাকা তো আমাকেই দিতে হচ্ছে নাকি? তুমি এমন করে বলছো যেন হাজার হাজার টাকা দিচ্ছ আমাকে। হ্যাঁ, এই বাড়িতে আসার পর থেকে তো 1000 টাকা আমি চোখেও দেখলাম না। নিজের তো এই ক্ষমতা, তারপর আবার বেশি বেশি কথা। শোনো, তোমাকে টাকা দিতে হবে না, দরকার পড়লে আমি একাই হেঁটে চলে যাব। কি তুমি বিছানার কি অবস্থা করেছো বলো তো? বালিশটা তুমি পর্যন্ত নিচে ফেলে দিয়েছো। সকাল সকাল কি শুরু করলে বলো তো? বিছানার নিচে যে টাকাগুলো রেখেছিলাম সেগুলো কোথায় রেখেছো বলো? ও, ওই টাকাগুলো? ওগুলো তো খরচা হয়ে গেছে। আসলে আমার কিছু জিনিস কেনার ছিল। ওই টাকাগুলো আমি রেখেছিলাম যাতে হাত খালি থাকলে আমার কাজে লাগে। তুমি আমাকে না জিজ্ঞেস করে টাকাগুলো খরচ করে ফেললে। এখন কোত্থেকে আমি তোমায় টাকা দেবো? টাকাগুলো তো কাজেই লেগেছে, আমি কি ফুর্তি করে উড়িয়েছি নাকি? আর এই তো বিয়ের পর থেকেই শুনে আসছি টাকা নেই টাকা নেই, এ আর নতুন কি? আর তাছাড়া তুমি যখন এতটাই হিসেব করে চলো, তাহলে এই ব্যবস্থাও তো করতে পারো যাতে একটু বেশি রোজগার হয়। যত দিন যাচ্ছে আমাদের সংসার কিন্তু ততটাই বাড়ছে। দেখো সুবোধ, আগে কিন্তু তুমি একা ছিলে, এখন শুধু আমি না, সাথে আমাদের মেয়েও রয়েছে, তার জন্যও তো কিছু খরচা আছে নাকি? এখনো যদি তুমি একই রোজগার করো তাহলে তো আমাদের হাত খালি হবে। তো কি করব? চুরি করব? ডাকাতি করব? শোনো, তুমি কি করবে সেটা আমি জানি না, কিন্তু তুমি দায়িত্ব যখন নিয়েছো পালনও তোমাকেই করতে হবে। সুবোধ যতই সামলানোর চেষ্টা করুক না কেন, মূলত রিঙ্কির জন্যই ওদের সংসারে নিত্য অশান্তির মাত্রা বাড়তে থাকছিল। আর তার মূল কারণ ছিল সুবোধের সামান্য রোজগার। কিন্তু শুধু তো এটাই মূল কারণ ঠিক নয়, কারণ রিঙ্কির জীবনের আরেকটা দিক তখনও সামনে আসা বাকি ছিল। হঠাৎ আজকে এই সময় ফোন করলে? কাজে যাওনি বুঝি? কাজই তো করছিলাম, এই তোমার কথা মনে পড়লো তাই ভাবলাম একটু ফোন করে কথা বলে নি, এছাড়া তো আর উপায় নেই। আচ্ছা, আমার কথা মনে পড়ে বুঝি? সকাল বিকেল সবসময় যে তোমার মুখটা আমার চোখের সামনে ভাসে। বাহ, বেশ ভালোই তো তেল লাগিয়ে কথা বলতে পারো তুমি। তা এত তেল তুমি পাও কোথা থেকে? এই আমার ভালোবাসা তোমার কাছে তেল লাগানো? ঠিক আছে ঠিক আছে, এবার থেকে আর ফোন করবো না তোমার। আমায় ফোন না করে তুমি থাকতে পারবে? পারবো না জানো বলেই তো এরকম করো আমার সাথে। আমি যে কি জ্বালায় জ্বলছি যদি একবার সেটা বুঝতে। তুমি তো বেশ ভালোই আছো, আমার অবস্থাটা একবার ভেবে দেখেছো? সারাক্ষণ বাড়িতে অশান্তি না, আমার আর ভালো লাগে না জানো তো। বিয়ে করতে গিয়ে বলেছিল, আমি তো তখন তোমাকে বারণই করেছিলাম। বিয়ে না করে কোনো উপায় ছিল বলো? তুমি তো সবই জানো, বাড়িতে যখন ঝামেলা হতো তখন কি তুমি সামলাতে আসতে? আমি যদি কিছু করতে পারতাম তাহলে কি আর আজকে এই অবস্থা হতো? যাকে দেখা হচ্ছে কবে? না মানে অনেক দিন হয়ে গেল তো তোমাকে সামনাসামনি দেখিনি, তাই দেখি কবে দেখা করতে পারি। আজকাল তো আবার আমার বাইরে বেরোতে গেলেও হাজার প্রশ্ন শুনতে হয়। একটা কিছু বুদ্ধি বের করি, তারপর তোমাকে জানাবো। ঠিক আছে, রাখছি তাহলে। ওমা, তুমি এখনো বাজার যাওনি?
কখন বাজার যাবে আর কখন রান্না হবে শুনি? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কি করছো বলো তো মোবাইলে? আজকাল দেখছি তুমি সারাদিন বাচ্চাদের মতো যখন সময় পাও মোবাইলে ব্যস্ত হয়ে থাকো। কি এত দেখো মোবাইলে? আরে না না, সেরকম কিছু না। আসলে আজকাল মোবাইল থেকে এত কিছু জিনিস জানা যায় যে, ঠিক আছে আমি এক্ষুনি বাজার করে নিয়ে আসছি। ঠিক আছে যাও, এতক্ষণে কিছু পাও কিনা দেখো, যা দেরি করে ফেললে। আরে পাবো পাবো, বরং শেষ বাজারে অনেক দামি জিনিস সস্তায় পাওয়া যায়। আমাদের মতো রোজগারে তো অনেকে এই কারণে দেরি করে বাজারে যায়। হ্যাঁ, আর পচা পচা যা জিনিস পাবে তাই বাজার থেকে নিয়ে আসবে। শোনো, উল্টো পাল্টা জিনিস আনলে না আমি আর রান্না করতে পারবো না, তখন তুমি নিজেই রান্না করো। ঠিক আছে, চললাম। তাহলে বুঝতেই পারছেন যে শামীমের সঙ্গে সম্পর্কটা বিয়ের অনেক আগে থেকেই চলছিল, আর এই সম্পর্কটাকে লুকিয়েই শুভদের সঙ্গে রিঙ্কির বিয়ে দেওয়া হয়েছিল। তাই রিঙ্কি কোনো মতেই এই বর্তমান অবস্থাটা মেনে নিতে পারছিল না, কারণ সে এখনো ভেতরে ভেতরে শামীমকে ভালোবাসে এবং তাকেই স্বামী হিসেবে চায়। তোমার এই হাত দুটো ধরলে ছাড়তে ইচ্ছা করে না। এত নরম দুটো হাত, মনে হয় সারাটা জীবন ধরেই থাকে। হঠাৎ আমার হাত নিয়ে এই পাগলামের কারণ? কেন? যবে থেকে তোমার প্রেমে পড়েছি আমি যে পাগলই হয়ে গেছি। যতটা সময় কাটাই তোমার সাথে, মনে হয় যেন আর একটু বেশি থাকলে ভালো হতো। বেশি বেশি আবার কোনো কিছুই ভালো না, জানো তো। এখন এসব বলছো, তখন দেখবে আমাকে আর ভালোই লাগছে না, একঘেয়ে হয়ে গেছি আমি। এই হঠাৎ করে এই সমস্ত কি কথা বলছো তুমি? মন খারাপ নাকি? মন খারাপ না, কিন্তু আমাদের সম্পর্কের ভবিষ্যৎটা কি তুমি বলতে পারো? তুমিও বিবাহিত, আর আমারও তো বাড়ি থেকে বিয়ের চেষ্টা চলছে। আমার যদি বিয়ে হয়ে যায় তখন? বিয়ের চেষ্টা মানে তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। তাছাড়া তোমারও তো একটা পছন্দ অপছন্দ বলে ব্যাপার আছে তো নাকি? অপছন্দের অজুহাত দিয়ে আমি আর কতদিন চালাবো বলো তো? একদিন না একদিন তো আমাকেও বিয়ে করতেই হবে। আরে দূর, আগে বিয়ে ঠিক হোক তারপর ভাবা যাবে। শুধু শুধু আজকে এ সমস্ত ভেবে এই দিনটা নষ্ট করার কোনো মানে আছে বলো? চলো, তোমার মন ভালো করার জন্য ফুচকা খাওয়া যাক। কি যাবে? চলো চলো। কি এত রাতে এখনো মোবাইল নিয়ে পড়ে আছো? এখন আবার কাকে মেসেজ করছো? আমি যাকে যাই করি না কেন তাতে তোমার কি? তুমি কি কোনোভাবে আমার উপর নজর রাখার জন্য ঘুমের ভান করে শুয়েছিলে? নজর রাখতে যাব কেন? মেসেজের শব্দে ঘুম ভেঙে গেল। তোমার ঘুম এত পাতলা নয় যে মেসেজের শব্দেই তোমার ঘুম ভেঙে যাবে। আমি কি তোমাকে আজকে থেকে দেখছি নাকি? সত্যি কথাটা স্বীকার করতে তোমার অসুবিধাটা কোথায়? যদি তাই হয় তাহলেও কি অন্যায় করেছি? মাঝরাতে এমন কে আছে যে তাকে লুকিয়ে লুকিয়ে মেসেজ করতে হয়? কি তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছো? আমার চরিত্র খারাপ? খারাপ না ভালো সেটা তুমি জানো, আমি কিন্তু এরকম কিছু বলিনি। শোনো, সোজাসুজি না বললেও তুমি কিন্তু ঘুরিয়ে ওই কথাটাই বললে। বাজে কথা বলো না, আমি তোমার মতো চিন্তাধারার মানুষ না। বেশ তো, আমি যখন এতই খারাপ আমাকে তো তুমি ছেড়ে দিলেই পারো। আমার মতন খারাপ মেয়ের সঙ্গে সংসার করতে তোমাকে কে বলেছে? মাঝরাতে কি শুরু করলে কি তুমি? বাচ্চাটা জেগে গেলে তখন কি হবে? শুরু কি আমি করেছি নাকি? নিজে শুরু করে এখন আমার দোষ। ফালতু না বকে মোবাইলটা বন্ধ করে নিজে ঘুমাও, আর আমাকেও ঘুমোতে দাও। করবো না আমি মোবাইল বন্ধ। কি করে নেবে তুমি? তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তোমার পরের মনে কি সন্দেহ ঢুকেছে তোমায় নিয়ে? ধুর, কি যে বলো না, অপূর্বে আমাকে সন্দেহ। এতটা বিশ্বাস কিন্তু ভালো নয়। দেখো, ব্যাপারটা বিশ্বাস অবিশ্বাসের না, ও আসলে মানুষটাই এমন যে আমাকে সন্দেহ করার কথা ওর মাথাতেও আসবে না। এত বছর তো ওর সাথে ঘর করছি, ওকে আমি বেশ ভালোই চিনি। আর তাছাড়া একটা ছেলেকে চিনতে মেয়েদের বেশি সময় লাগে না। তাই? তাহলে তুমি আমাকেও চেনো?
তোমাকে তো আমি হাড়ে হাড়ে চিনি। কিরকম শুনি? বাবা, নিজের তারিফ শোনার জন্য বাবুর একেবারে তরিস হয়েছে না। যাক, এই একটা ব্যাপারে নিশ্চিন্ত হওয়া গেল। আমার সম্পর্কে তোমার ধারণা তার মানে ভালোই। সে কথা আমি কখন বললাম? কিছু কথা মুখে না বললেও চলে ম্যাডাম। যেহেতু নিশিতা লজের মালিক এবং কর্মচারীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছিল যে হত্যার দিন সকালে রিঙ্কি তার স্বামীর সাথে হোটেলে উঠেছিল, তাই পুলিশের সন্দেহ প্রথমে গিয়ে পড়ে শুভদের উপর। কিন্তু হোটেল রেজিস্টারে চোখ পড়তেই পুলিশের কাছে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়, কারণ সেখানে স্বামী হিসাবে নাম ছিল মিস্টার শামীম। এই সেই শামীম যার সাথে বিয়ের পরেও সম্পর্ক রেখে চলেছিল রিঙ্কি, ভালোবাসায় ডুবেছিল তার সাথে। তাহলে কি এমন ঘটলো যে এরকম মর্মান্তিক পরিণতি হলো রিঙ্কির জীবনে? প্রাথমিকভাবে রিঙ্কির সাথে আসা ভুয়ো স্বামী শামীমকে হত্যাকারী হিসেবে মনে হলেও সত্যি কি তাই ছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো গভীর চক্রান্ত? এইসব প্রশ্নেরই উত্তর মিলবে শামীমের মুখ থেকে, কারণ ততদিনে পুলিশ গ্রেপ্তার করে ফেলেছে শামীমকে। কিরে, বেশ ভালোই তো ছক কষেছিলি। অন্যের বউকে ফুসলিয়ে বাড়ি থেকে বার করে পালিয়েছিস। আমি ওকে নিয়ে পালাইনি স্যার, ও নিজে বাড়ি ছেড়ে এসেছিল। সে নয় ও নিজেই বাড়ি ছেড়ে এসেছে, কিন্তু উস্কেছিলিস তো তুই। সত্যি বলছি স্যার, বিশ্বাস করুন, আমি ওকে একবারের জন্য বাড়ি ছেড়ে আসতে বলিনি। তাই? তাহলে ও কার ভরসায় বাড়ি থেকে পালালো? আর ওকে নিয়ে হোটেলেই বা উঠেছিলি কেন? কি করবো স্যার, একলা একটা মেয়ে ছেলে কোথায় ঘুরবে, তাই ভাবলাম হোটেলে নিয়ে যাই। খুব দরদ দেখছি মেয়েটার প্রতি। তা এতই যদি দরদ, তাহলে ওকে মারলি কেন? কে ভালো লাগছিল না? না, এভাবে আমি আর থাকতে পারছি না শামীম, তুমি কিছু একটা ব্যবস্থা করো। তোমাকে তো আমি বলেছি, আর একটু ধৈর্য ধরো, আমি ঠিক কিছু একটা ব্যবস্থা করব। শোনো, এই সময় নিজের মাথাটা একটু ঠান্ডা রাখো। ফুটপাট করে কিছু করে বসলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তুমি তো সেই কবে থেকেই বলে যাচ্ছ ওয়েট করতে, আর কতদিন ওয়েট করব? আমি এখানে কিভাবে আছি তুমি কিন্তু বুঝতে পারছো না। সব বুঝতে পারছি, কিন্তু সমস্ত কিছুর একটা সময় থাকে। আচ্ছা, একটা কথা কিন্তু তুমি ভুলে যাচ্ছ, তোমার কিন্তু একটা বাচ্চা মেয়ে আছে। না ভেবে কিছু করে বসলে ওর তো ক্ষতি হয়ে যাবে। তুমি কি সেটা চাও? কিন্তু রোজ রোজ বাড়িতে এই অশান্তি আমি আর নিতে পারছি না। ওই লোকটাকে আমার আর সহ্য হচ্ছে না, তুমি বিশ্বাস করো। আচ্ছা আচ্ছা, তোমাকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি এবার একটা ঠিক ব্যবস্থা করবই। বেশ, ঠিক আছে, আমি না হয় আরেকটু অপেক্ষা করছি, কিন্তু আমি তোমাকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি শামীম, এবার যদি তুমি কোনো ব্যবস্থা না করো তাহলে কিন্তু আমি নিজেই কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবো, তখন তুমি আমাকে কিচ্ছু বলতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি বরং এক কাজ করো, আজকে আমার সাথে একবার দেখা করো না, মানে সামনাসামনি একবার কথা বলি। কি ব্যাপার, তোমার মুখটা এরকম লাগছে কেন? কিছু হয়েছে কি? কি গো, কিছু হয়েছে কি? কোনো সমস্যা? না, সেরকম কিছু না, ওই কাজের ওখানে একটা সমস্যা হয়েছে তাই। আরে সেটাই তো জিজ্ঞেস করছি যে কি সমস্যা। সমস্যা জেনে তুমি কি করবে? সমাধান করতে পারবে কি? না সেটা পারবো না, তবুও। তাহলে জেনে কি লাভ? পারলে এক কাপ চা এনে দাও, খাই। এখন চা খাবে কি? কাজে যাবে না এখন? না, আজকে আর কাজে যাব না, ওই নতুন একটা কাজের খোঁজে যেতে হবে, অনেক টাকার কাজ, আজ না গেলে মিস হয়ে যাবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও, চাটা নিয়ে এসো। আরে কি মুশকিল, এরকম ভাবে মুখ গোমড়া করে বসে থাকবে নাকি সারাদিন? হাতটাও ধরতে দিচ্ছ না। তুমি তুমি আমাকে নিয়ে খেলছো তাই না? একদিন যখন মন উঠে যাবে তুমি আমাকে ছুঁড়ে ফেলে দেবে। যাব বাবা, এতগুলো বছর বাদে আবার কি কথা? আমি তোমাকে নিয়ে খেলছি?
তাহলে এত দিন হয়ে যাওয়ার পরেও তুমি কেন একটা উপায় বের করতে পারছো না? তুমি তো জানো বলো, ওই লোকটার সঙ্গে আমি আর সংসার করতে পারছি না। তুমি তাও আমাকে ওই বাড়িতে থাকার জন্যই জোর করে যাচ্ছ। তাহলে কি করবে তুমি? ওই বাড়ি ছেড়ে চলে আসবে? তুমি আসতে চাইলেও তোমার বর তোমাকে আসতে দেবে? আমি ওর কাছ থেকে ডিভোর্স চাইবো। একবার ডিভোর্সটা হয়ে গেলেই। অত সহজ নাকি ডিভোর্স পাওয়া? তুমি ডিভোর্স চাইলেও তোমার বর যদি তোমাকে না দেয় না, তাহলে এই জন্ম তুমি ডিভোর্স পাবে না। কি ভেবেছো তুমি? আমি এসব ভেবে দেখিনি। কেন? আমি যখন ওর সঙ্গে সুখে থাকতে পারছি না, তাহলে কেন হবে না ডিভোর্স? আরে বাবা, ডিভোর্স পেতে গেলে সেরকম একটা কারণ থাকতে লাগে। ও যদি তোমার উপর অত্যাচার করতো বা ধরো অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে থাকতো, তাহলে তুমি ডিভোর্স পেতে। কিন্তু এই ক্ষেত্রে মামলা করতে গেলে উল্টে তুমি নিজেই ফেঁসে যাবে। কিন্তু এই যে বাড়িতে রোজ অশান্তি হচ্ছে, টাকা পয়সার জন্য রোজ নানা সমস্যায় পড়তে হচ্ছে, সেগুলো কি কোনো কারণ নয়? আরে বাবা, সংসারে থাকতে গেলে ও সমস্ত ঝামেলা অশান্তি হতেই পারে, সেটা বড় কথা নয়। কিন্তু এমন তো কোনো তুলকালাম কাণ্ড হচ্ছে না যে দুজনে একসঙ্গে থাকাই যাবে না। বেশ, দরকার পড়লে এবার বাড়িতে সেরকম তুলকালামি হবে। কিন্তু যাই হয়ে যাক, আমাকে ওই বাড়ি থেকে বেরোতেই হবে। পাগল হলে নাকি? কি ভূত চাপলো তোমার মাথায়? শোনো, ভূত হোক আর যাই হোক, কিন্তু এখন আমি সেটাই করব যেটা আমার মনে হচ্ছে। আচ্ছা, আমি এখন আসছি, তোমাকে পরে ফোন করে নেব। কোথায় গেছিলে তুমি? কেন? তোমাকে তো বলেই গেলাম ওই নতুন একটা কাজের খোঁজে। মিথ্যা কথা বলবে না। তুমি ওই মেয়েটার সাথে দেখা করতে গেছিলে? কোন মেয়েটা? কি চাতা কথা বলছো তুমি? কি ভেবেছো তুমি আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না আমি? আসলে তোমার কাজের জায়গায় কোনো সমস্যা হয়নি। তুমি তো নতুন কাজের বাহানা দিয়ে কাজে না গিয়ে ওই মেয়েটার সাথে ফুর্তি করে বেড়াচ্ছিলে। কি 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 খবর জানো তুমি? হ্যাঁ, আমি তো তোমাকে কতবার বলেছি যে আমার কোনো মেয়েটার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। কেন বিশ্বাস করতে চাইছো না? কাকে বোকা বানাচ্ছ তুমি? আমি জানি না। তুমি বাড়িতে সারাদিন মোবাইল ফোনে কার সাথে কথা বলো আমি কিচ্ছু জানি না ভেবেছো? এমনকি কাজের জায়গাও মোবাইল ফোনে সারাদিন কার সাথে লেগে থাকো আমি কিচ্ছু জানি না ভেবেছো? কি আছে ওই মেয়েটার মধ্যে? দেখো, তুমি কিন্তু এবার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। অকারণে সন্দেহ করছো বলে আমার সাথে ঝগড়া করে যাচ্ছ। হো, আমি শুধু সন্দেহ করে যাচ্ছি? বেশ, তোমার মোবাইল ফোনটা দাও দেখি। আমি এক্ষুনি বসে প্রমাণ করে দিচ্ছি যে আমি ঠিক নাকি তুমি ঠিক। মানেটা কি? আমি তোমাকে আমার ফোন কেন দিতে যাব? ফোন নিতে আপত্তি কোথায়? আর তাছাড়া তুমি তো নতুন কোনো সম্পর্কে জড়াওনি, তাহলে অসুবিধা কোথায়? আমি কোনো ফোন টোন তোমাকে দিতে পারবো না। আর এখন কি আমাকে তোমার কাছে প্রমাণ দিতে হবে নাকি কে তুমি? হ্যাঁ হবে, কারণ আমি তোমার বউ। লজ্জা করে না বাড়িতে বউ ছেলে থাকতে বাইরে অন্য মেয়ের সাথে ফুর্তি করে বেড়াতে? দেখো, অনেকক্ষণ ধরে তোমার এই ফালতু বকবকানি সহ্য করে যাচ্ছি, আর একটা কথা বলে কিন্তু আমার হাত উঠে যাবে। কি করবে তুমি? মারবে? দেখি মারো দেখি, কত দম তোমার। ফালতু যত সব, একে মুডটা খারাপ, তার উপর কি আমার মোবাইল নিয়ে তুমি কি করছো? তোমার কীর্তির প্রমাণ দেখছিলাম। বেশ তো ভালোই চলছে দুজনের। তা শুধু প্রেম নাকি ওর বাড়িতেও যাচ্ছ? তুমি কি গোয়েন্দাগিরি করছো নাকি আমার মোবাইল ঘেটে? একটা কথা মনে রেখো, এ সমস্ত করে কিচ্ছু করতে পারবে না। বাড়ির বউ বাড়ির মতো থাকো, বেশি বাড়াবাড়ি করতে চেও না। তুমি কি আমায় হুমকি দিচ্ছ নাকি? হুমকি ভাবলে তাই? আমার ব্যাপারে একদম না করাতে শোনো, ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। তুমি আর কি খারাপ করবে আমার? বাইরে অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছ, আর কি ভাবলে সব জেনে শুনে আমি চুপ করে বসে থাকবো? হ্যাঁ থাকবে, যেভাবে রাখবো সেভাবে থাকবে, না হলে ছুঁড়ে ফেলে দেবো। আর কি ভাবলে আমি তোমাকে এত সহজে ছেড়ে দেবো নাকি?
একটা কথা কান খুলে শুনে রাখো, আমার যদি জীবন নষ্ট হয় না, আমি কিন্তু তোমাকেও ছেড়ে কথা বলবো না। রিঙ্কি এবং শামীমের সংসারে অশান্তির আগুন ভালোই লেগেছিল, তার মধ্যেও দুজনের সম্পর্কও সমান তালে চলছিল। তবে রিঙ্কির পরিবারে অশান্তি একদিন চরমে পৌঁছলো। কি ব্যাপার, এখনো শুয়ে আছো? উঠবে না? শরীর খারাপ নাকি? কি হলো, আমি তো কিছু জিজ্ঞাসা করছি নাকি? কথার উত্তর দিচ্ছ না যে? সকাল সকাল আমাকে বিরক্ত না করে তুমি নিজের কাজে যাও। তুমি বা সকাল সকাল টেরা বাঁকা কথা বলছো কেন? সোজা কথার সোজাভাবে উত্তর দিলেই তো হয়। বেশ, আমার ইচ্ছে হয়েছে তাই আমি শুয়ে আছি। তোমার কোনো অসুবিধা আছে? হ্যাঁ আছে, কারণ আমাকে বেরোতে হবে। তো তুমি বেরোবে, তাতে আমি কি করব? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সব কিছুর একটা সীমা আছে। সেটা তো আমিও বলতে পারি। আমি বাড়াবাড়িটা কি করলাম শুনি? না না, তুমি কিছু করোনি তো, সব কিছু তো আমিই করি। এবারে খুশি তো? কি পাগলের মতো বকে চলেছো তখন থেকে? কথাবার্তা না একটু ঠিক করে বলার চেষ্টা করো। আমি কথা বললেই তো দেখছি তোমার সমস্যা হচ্ছে এখন। তুমি আমাকে তাহলে ছেড়ে দিচ্ছ না কেন? 2 পয়সা রোজগার করার মুরদ নেই, আবার স্বামীগিরি ফলাতে এসেছে। মুখ সামলে কথা বলবো বলে দিচ্ছি, না হলে না। না হলে কি করবে তুমি? বউ বাচ্চা সামলানোর তো তোমার ক্ষমতা নেই, আবার তুমি আমাকে চোপা দেখাচ্ছ। টাকা রোজগার করা গেলে তোমার এই তেজটা কোথায় থাকে গো? টাকা চাইলেই তো তুমি মিনমিনে হয়ে যাও, তোমার তখন মনে থাকে না? টাকা 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 ছাড়া আর কিছুই নেই তোমার জীবনে? না নেই। আর তাছাড়া টাকা ছাড়া আজকাল হয়টা কি বলো তো? না আমি একটা ভালো শাড়ি কিনতে পারি, না সিনেমায় যেতে পারি, কিছু বললেই তো টাকা নেই। বাচ্চা পেদা করা ছাড়া আর কি পারো তুমি? এবার কিন্তু সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছ। এতই যদি আমার সঙ্গে থাকতে তোমার অসুবিধা, তাহলে বেরিয়ে যাচ্ছ না কেন? একবার বাইরে বেরো, দেখবে তোমার না টাকা রোজগারের কোনো অভাব হবে না। বাহ, এটাই তো শোনার বাকি ছিল আমার, তাই না? বেশ, তাহলে তোমার কথাই হোক, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যাও যাও, বাইরের দুনিয়াটা একবার দেখে এসো, টাকা রোজগার কি জিনিস একবার বুঝে এসো। যাও। হ্যালো, কোথায় তুমি? এই তো কাজে যাচ্ছি। কেন বলো? শোনো, আজকে আর কাজে যেতে হবে না, আমি আসছি, তুমি দেখা করো। মানে এভাবে হুট করে দেখা করা যায় নাকি? ওখানে সবাই আমার জন্য অপেক্ষা করছে, আর এমনিতেও আজকে আমার দেরি হয়ে গেছে। আমি জানি না তুমি কিভাবে ম্যানেজ করবে, কিন্তু আজকে তোমাকে আসতেই হবে। দেখো, আমি যখন একবার ওই বাড়ি থেকে মেয়ে নিয়ে বেরিয়ে এসেছি, আমি আর কিছুতেই ওই বাড়িতে ফিরবো না। এবার তুমি কিছু একটা ব্যবস্থা করো। কি ইয়ার কি মারছো নাকি তুমি? হঠাৎ করে আমি কি ব্যবস্থা করব? আমি আর কি মারছি না, আমি একদম সিরিয়াসলি বলছি। আমি তো তোমাকে কতদিন ধরেই বলছি, তুমি এটা সেটা করে সবটা এড়িয়ে যাচ্ছিলে। এখন তুমি আমাদের একটা ব্যবস্থা করবে, নইলে আমি এই মেয়ে নিয়েই তোমার বাড়িতে গিয়ে উঠবো। এবার তুমি ভেবে দেখো যে তুমি কি করবে। কি বিপদে ফেললে বলো তো দেখি। আচ্ছা, একটা কাজ করা যাক, আমরা আপাতত একটা হোটেলে গিয়ে উঠি, তারপর সময় সুযোগ বুঝে কিছু একটা ব্যবস্থা করা যাবে। চলো। একটা ঘর পাওয়া যাবে? হবে স্যার। এসি না নন এসি? দিন না, যাও কিছু একটা দিন। ঠিক আছে, এখানে নাম আর অ্যাড্রেসটা একটু দিতে হবে। কোনো আইডেন্টিটি প্রুফ আছে স্যার? না, আসলে তাড়াহুড়োর বসে। ঠিক আছে, আমি নাম অ্যাড্রেসটা
পুরো লিখে দিন। বুকিং কি নামে হবে স্যার? মিস্টার অ্যান্ড মিসেস শামীম শেখ। কি ভাবছো? কি হলো? কোনো কথা বলছো না যে তুমি? তখন থেকে কি ভেবে চলেছো গো? আমাকে বলো না। ভাবছি হুট করে বেরিয়ে এসে কি বিপদে ফেললে বলো তো আমাকে। এভাবে হোটেলে কতদিন? তুমি কি একাই বিপদে পড়ে আছো? আমি নেই? আর তাছাড়া তুমিই বলো না, এইভাবে বাচ্চাটাকে নিয়ে এদিক সেদিক ঘোরা যায় নাকি? সেটা তো বাড়ি থেকে বেরোনোর সময় ভাবা উচিত ছিল। এখন ভেবে আর কি লাভ? তুমি বরং এক কাজ করো, আজকের রাতটুকু এখানে থেকে কালকে সকালে বাড়ি ফিরে যাও। মানেটা কি? তুমি আমাকে এতদিন স্বপ্ন দেখিয়ে এখন নিজেই পিছিয়ে যাচ্ছ? তার মানে তুমি আমাকে নিয়ে এতদিন সত্যিই খেলছিলে? অবাস্তবের মতো কথা বলো না রিঙ্কি। আমি তোমাকে একবারের জন্য বাড়ি থেকে বেরোতে বলিনি, বরং তুমি নিজে বাড়ি থেকে বেরিয়ে এখন আমার ঘাড়ে চাপার চেষ্টা করছো। বাহ, আসল রূপটা বেরিয়ে গেল তাহলে। এতদিন আমার সাথে মজা করে এখন যেই তোমার কাঁধের উপর দায়িত্ব এসে পড়েছে অমনি তোমার মুখোশটা খুলে গেল, তাই তো? কি চাপা কথা বলছো তুমি? হ্যাঁ, কি মুখোশ পড়েছিলাম আমি? অসভ্য মেয়ে ছেলে কোথাকার, নিজের বরের সাথে হলো না, এখন এসেছে আমার সংসার ভাঙতে। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? শোনো, আমি না তোমাকে শেষ করে দিতে পারি। আমি যদি মুখ খুলি না, ঘরে বাইরে কোথাও তোমাকে কেউ খুঁজে পাবে না। কি বললি তুই? শেষ করে দিবি আমাকে? এত ক্ষমতা তোর? দেখি দেখি কে কাকে শেষ করে। নিশিতা লজের মালিক প্রদীপ চৌধুরীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং দুদিন পর শামীমকে গ্রেপ্তার করে। একটা ভুল স্বপ্নের মাসুল দিতে হলো রিঙ্কিকে, কিন্তু সময় থাকতে এটা কি আটকানো যেত না? সুবোধকে বিয়ে করার পর রিঙ্কি যদি পরকীয়ার মজাটা উপভোগ না করে পরকীয়ার সাজাটা সম্পর্কে সচেতন হতো, তাহলে কি এভাবে ছাড়খাড় হয়ে যেত তার সংসারটা? ভাবুন, সতর্ক হন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।